সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে ভার্ব। দেখেন, আপনি যদি ইংরেজি গ্রামার, ইংরেজি বলতে লিখতে যেভাবে চান, আপনাকে কিন্তু ভার্ব সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। আর আপনি যদি ভার্ব সম্পর্কে ভালো ধারণা না রাখেন, তাহলে কোথাও কোনো জায়গায় আপনি ইংরেজি পড়ে লিখে শান্তি পাবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে, কম্পিটিটিভ এক্সামগুলোতে আইডেন্টিফিকেশন অফ ভার্ব, তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভ, প্যাসিভ, রাইট ফর্ম অফ ভার্ব, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে। তো এখন আপনি যদি ভালো করে ভার্ব সম্পর্কে ধারণা না রাখেন, তাহলে আপনি পরীক্ষায় পারবেন কোত্থেকে? এই জন্য আপনাকে কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে এগিয়ে থাকতে ভার্ব সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। কথা না বাড়িয়ে চলুন ক্লাস শুরু করি। প্রথমত ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা দ্বারা কোনো কিছু করা, হওয়া বুঝায়। এটা একটা সাধারণ সংজ্ঞা, আমরা সবাই এটা জানি। কম বেশি দ্বারা মোটামুটি একটু ইংলিশ পড়াশোনা করে এই ভার্ব সম্পর্কে এতটুকু তথ্য আমাদের জানা আছে। তাহলে এখন আমরা শিখবো যে ভার্ব কত প্রকার, কি কি, প্রত্যেকটা ডিটেলসে হচ্ছে আমরা এখন শেখার চেষ্টা করব। তাহলে চলুন দেখা যাক। প্রধানত ভার্ব হচ্ছে গিয়ে দুই প্রকার। ভার্ব প্রধানত কত প্রকার? দুই প্রকার। এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। খেয়াল করবেন, ফাইনাইট ভার্ব গুলোকে আবার হচ্ছে কি দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগ, এগুলো কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। খেয়াল করতে হবে। তাহলে আমরা প্রথমে কি বলছি? ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আলোচনা করব। দেখেন, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব গুলো হচ্ছে আবার দুই প্রকার। যেমন হচ্ছে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন, ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ভার্ব হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন, আপনার পরীক্ষায় চোখ বন্ধ করে আসবে আইডেন্টিফিকেশন অফ ভার্ব। ওই আইডেন্টিফিকেশন অফ ভার্ব এর মধ্যে ট্রানজিটিভ ভার্ব আসবে, ইনট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে বলবে। এবার এখানে আপনাকে ভয়েস চেঞ্জে যখন আপনি যাবেন, তখন আপনি ভয়েস চেঞ্জ কিভাবে করবেন যদি আপনি এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আপনার ধারণা না থাকে? আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলি, আই ইট রাইস, এই বাক্যটির ভয়েস চেঞ্জ এক ধরনের। হানি টেস্টেড সুইট, এই বাক্যটির ভয়েস চেঞ্জ আরেক ধরনের। হানি টেস্টেড সুইট এই বাক্যের মধ্যে ভয়েস চেঞ্জ করতে গেলে কোয়াইসিপিসিভ কেন হয়? আর হচ্ছে গিয়ে আই ইট রাইস, এটাতে কেন কোয়াইসিপিসিভ হচ্ছে না? এগুলো সবগুলো হচ্ছে গিয়ে ভার্বের খেলা। আমাদের চ্যানেলে ভয়েস চেঞ্জ সম্পর্কে একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক চিন্তার পরিবর্তন হবে। তাহলে চলুন, এরপর আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলি। অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে আবার দুই প্রকার। তাহলে কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে গিয়ে মডাল অক্সিলারি। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে দুই ধরনের হবে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি হবে, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি হবে। ওকে। তাহলে প্রাইমারি অক্সিলারি গুলো আবার কিন্তু তিন ধরনের হয়ে থাকে। সেগুলো কি কি? একটা হচ্ছে বি ভার্ব অথবা টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই তিন ধরনের হয়ে থাকে। তাহলে হচ্ছে গিয়ে প্রাইমারি অক্সিলারি কয় ধরনের হয়? তিন ধরনের। কি ভার্ব কি কি হয়? টু বি ভার্ব হয় অথবা বি ভার্ব হয়, হ্যাভ ভার্ব হবে, তারপরে হচ্ছে ডু ভার্ব হবে। বি ভার্ব গুলোর মধ্যে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে। হ্যাভ ভার্বের মধ্যে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে। ডু ভার্বের মধ্যে ডু, ডিড, ডাস, এই তিনটা আছে। এখন আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নন ফাইনাইট ভার্বকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, অর্থাৎ তিনটা ভার্বই নন ফাইনাইট হয়ে থাকে। যেমন একটা হচ্ছে জেরান্ট। জেরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের কাজ করে। তারপর হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। এরপরে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে বাক্যের মধ্যে। পার্টিসিপল তিন ধরনের হয়ে থাকে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। কেমন? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। আমাদের এই ভিডিও, এই চ্যানেলের মধ্যে জেরান্ট, ইনফিনিটিভ এবং পার্টিসিপল নিয়ে বিস্তারিত একটি ক্লাস আছে। আপনাদের যাদের প্রয়োজন হয় দেখে আসতে পারেন। ইনশাল্লাহ পরীক্ষায় আইডেন্টিফিকেশন অফ জেরান্ট এন্ড আইডেন্টিফিকেশন অফ
পার্টিসিপলে কখন আপনি জীবনে ভুল করবেন না। ওকে, আরো কিছু খুব গুরুত্বপূর্ণ ভার্ব আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন 100%ই আসে। সেটা হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে গিয়ে কজেটিভ ভার্ব। আমরা এই ক্লাস থেকে কি কি শিখবো সেটা যদি আমরা একটু সামারি করি, তাহলে শিখবো যে ভার্ব কয় প্রকার, কত ধরনের ভার্ব আছে, এগুলো। তাহলে ভার্ব প্রধানত কত প্রকার হবে? ভার্ব প্রধানত দুই প্রকার হবে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কি কি? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। পরীক্ষার জন্য 100%, 100% কমন। যদি ভালো করে ডিপলি চিন্তা ভাবনা করে পড়াশোনা করে না যান, পরীক্ষায় কি আমার পর্যন্ত আপনি এটা এখান থেকে আনসার করে আসতে পারবেন না। তাহলে পড়ার সময় এই ভিডিওগুলো আপনি যেমন দেখবেন, ঠিক তেমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার বই থেকে আপনি ভালো করে প্র্যাকটিস করতে পারেন। আর বাংলাদেশের মধ্যে 1 নাম্বার বই হচ্ছে গিয়ে মাস্টার, আপনারা মাস্টার বইটা দেখতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, কি কি? একটা হচ্ছে টু বি ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। তাহলে টু বি ভার্ব গুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব গুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব গুলো ডু, ডিড, ডাস। নন ফাইনাইট ভার্ব গুলো কি কি? জেরান্ড, ইনফিনিটিভ এন্ড কি পার্টিসিপল। আপনি মনে রাখবেন, জেরান্ড, ইনফিনিটিভ এবং হচ্ছে গিয়ে পার্টিসিপল। দেখেন, ইনফিনিটিভটাও কিন্তু হচ্ছে নাউন। আপনি ওই যে এই ইনফিনিটিভ, এটা এক ধরনের নাউন। তো যখন আপনি আইডেন্টিফিকেশন অফ হচ্ছে গিয়ে কনজাংশন, আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন শিখবেন, তখন যদি জেরান্ট আসে তাহলে তো আপনি বুঝবেন না। আপনি বুঝবেন না যে এটা হচ্ছে গিয়ে নাউন হয়েছে। তখন আপনি আর এই বাক্যের মধ্যে থেকে এটা আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা কি আসলে প্রেপোজিশন নাকি এটা হচ্ছে আপনার কনজাংশন। আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে গ্রামারের একটা টপিকস এর সাথে আরেকটা টপিকস একদম রিলেটেড সম্পর্ক থাকে। একজনকে ছাড়া আরেকজন চলতে পারে না, চলে না, কখনোই চলে না। আপনি যদি একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে দেখবেন যে কখনোই সেটা চলে না। বিগত সালে কখনো চলে নাই, জীবনে মানে কখনোই চলবে না। অর্থাৎ এরা একে অপরকে টেনে টেনে সামনে নিয়ে যাবে। অর্থাৎ শুরু থেকে শুরু হবে, পার্টস অফ স্পিচ থেকে শুরু হবে, নাউন থেকে শুরু হয়ে সবাই একজন আরেকজনকে টানতে থাকবে। অর্থাৎ একজনের সাথে আরেকজনের সবসময় সম্পর্ক আছে। আপনি যদি খেয়াল করেন, ভালো করে ডিপলি যদি চিন্তা করেন, তাহলে দেখবে যে নাউন, নাউন হচ্ছে গিয়ে নাম, আবার এই নামকে কোয়ালিফাই করে যে কে? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? আবার অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে একটা গুণ, এই গুণটাকে কোয়ালিফাই করে যে কে? অ্যাডভার্ব। মানে এইভাবে একটি আইটেমের সাথে অন্য আইটেমের খুব গভীর সম্পর্ক আছে। এই জন্য আপনি খুব ডিপলি চিন্তা ভাবনা করে পড়াশোনা করবেন। দেখেন, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি, আপনি যদি এটাই না জানেন তাহলে হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি ভালো করবেন কোত্থেকে? আপনি যদি ভার্বের প্রকারভেদ গুলো যখন বইয়ে হিয়া বিশাল করে দেয়া থাকে, তখন তো আপনি ভয়ে পৃষ্ঠাটা স্কিপ করে অন্য পৃষ্ঠায় যান যেখানে শর্ট করে লেখা আছে। দেখেন, শর্ট চিন্তা ভাবনা করলে পরীক্ষা ভালো করা যায় না। কম্পিটিটিভ এক্সাম গুলোতে শর্ট করে কখনোই, শর্ট চিন্তা ভাবনা করে আপনি কখনোই হচ্ছে গিয়ে পরীক্ষায় ভালো করতে পারবে না। তবে হ্যাঁ, আপনাকে বুঝতে হবে কোত্থেকে প্রশ্ন আসে। প্রশ্ন প্রশ্নকর্তারা কোন কোন আইটেম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করছে, এইটা যদি আপনি না বুঝেন, তাহলে তো আপনার কাছে পড়ার সমুদ্র থাকবে, আপনি পড়বেনও না, এভাবে ফেলে রাখবেন। তাহলে ভিডিও দেখাটা যেমন জরুরি, তেমনি ভিডিও দেখে প্র্যাকটিস করাটাও তার চেয়ে বেশি জরুরি। আপনি যদি শুধু ভিডিওই দেখেন, প্র্যাকটিস না করেন, তাহলে তো আপনার আপনার এগুলো শেখা হবে না, কখনোই শেখা হবে না। এই জন্য ভিডিও দেখবেন, প্র্যাকটিসও করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার স্কিল অনেকটা বেড়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখেন, আপনি পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য আপনি ভার্বের কোন টপিক গুলোকে সবচেয়ে বেশি পড়বেন? মানে ভার্বের তো বিশাল একটা অধ্যায়। তা এখান থেকে আপনি কোন কোন ভার্ব গুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবেন, কোন কোন ভার্ব সম্পর্কে আপনি সবচেয়ে বেশি ধারণা নেবেন? সেটা হচ্ছে যে এই ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আপনি ধারণা নেবেন, ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আপনি ধারণা নেবেন, লিঙ্কিং এন্ড কজেটিভ ভার্ব। তারপরে এখানে কয়টা আছে খেয়াল করেন, 1 2 3 4, চারটা ভার্ব আছে। এই চারটা ভার্ব সম্পর্কে আপনি খুব ভালো করে ধারণা নিবেন এবং এবং ডিটেলস এই চারটা ভার্ব গুলো ভালো করে পড়ে ফেলবেন। তাহলে দেখবেন যে পরীক্ষায় আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কখনোই জীবনেও ঝামেলা হবে না। আপনি যদি ভালো করে ডিপলি এগুলো না পড়েন, দেখেন, আপনি যদি, আমি আপনাকে বারবার বলি, আপনি যদি ট্রানজিটিভ ভার্ব ভালো করে না চিনেন, আপনি ভয়েস চেঞ্জ শান্তি করে করতে পারবেন না। ইন্ট্রানজিটিভ ভার্ব যদি আপনি না চিনেন, তখন আপনি ট্রানজিটিভ ভার্ব গুলোকে আইডেন্টিফাই করতে পারবেন না। লিঙ্কিং ভার্ব যদি আপনি না চিনেন, তাহলে হচ্ছে কি আপনি কিভাবে কোয়াসিফিসিভ গুলো আমাকে করবেন, আমাকে বলেন তো। আপনি কখনোই কোয়াসিফিসিভ বাক্য
হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ আপনি কখনই কোয়াসিভিসিভ স্ট্রাকচারটা শিখতে পারবেন না। আপনাকে আগে তো ধারণা থাকতে হবে যে আরে এই এই স্ট্রাকচারটা অমুক ভার্ব থেকে আসছে। বা ভয়েস কাকে বলে? ভয়েস হচ্ছে এমন একটি ভয়েস হচ্ছে ভার্ব প্রকাশের ধরনকে ভয়েস বলা হয়। তো আপনি যদি ভার্বটাকেই না চিনেন, ভয়েসের জীবনটাই তৈরি হইতে ভার্বকে নিয়ে, তো আপনি যদি ভার্ব সম্পর্কে আপনার ভালো আইডিয়া না থাকে, তাহলে আপনি ভয়েস চেঞ্জটা করবেন করতে ওই মুখস্থ করে যাবেন। আই ইট রাইস এর ভয়েস চেঞ্জের রুলস হচ্ছে এরকম, আই রিড এর হচ্ছে এরকম, হানি টেস্ট সুইট এর স্ট্রাকচার হচ্ছে এই ধরনের, এভাবে আপনাকে মুখস্থ করে যাবেন। কিন্তু আপনি যদি সুন্দর করে একদম ভালো গোছানো একটা প্রস্তুতি নিতে চান, তাহলে আপনাকে আগে ভয়েস চেঞ্জ করা শেখার আগে আপনাকে ভার্ব চেঞ্জটা শিখতে হবে। আপনাকে ভার্বটা খুব ভালো করে শিখে যেতে হবে, তাহলে না আপনি পরীক্ষায় পারবেন। না হলে তো আপনি জীবনও পরীক্ষায় কখনো পারবেন না পরীক্ষায়। ওকে, তাহলে উপরের যে ভার্ব গুলো আছে, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব এবং পজিটিভ ভার্ব, এই ভার্ব গুলো আপনি যদি পরীক্ষায় হলে চিনতে চান এবং এই ভার্ব গুলো যদি আপনি আইডেন্টিফিকেশন করতে চান, তাহলে আপনাকে আরো তিনটা বিষয় সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে। দেখেন, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, লিঙ্কিং এবং হচ্ছে কি পজিটিভ ভার্ব, এই তিনটা ভার্ব সম্পর্কে যদি আপনি ধারণা নিতে চান ভালো করে, তাহলে আপনাকে হচ্ছে আরো বেশ কিছু টপিক সম্পর্কে আপনাকে ভালো ধারণা নিতে হবে। যেমন আপনাকে সাবজেক্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, অবজেক্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, কমপ্লিমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আপনি যদি অবজেক্ট, সাবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট ভালো করে না চিনেন, তাহলে হচ্ছে কি আপনি কিভাবে বুঝবেন যে এটা ট্রান্সিটিভ হয়েছে নাকি ইনট্রান্সিটিভ হয়েছে নাকি লিঙ্কিং হয়েছে? দেখেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু কমপ্লিমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার কারণে ওইদিকে ওইটা কোয়াসিফিকেটিভ হয়ে যায় আর এই দিকের গুলো কোয়াসিফিকেটিভ হয় না। আমরা ভয়েস চেঞ্জের ক্লাস গুলো যখন করব, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা ওই ভয়েস চেঞ্জের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা যদি অবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিই, দেখেন অবজেক্ট গুলো সবসময় নাউন আর প্রনাউন হয়ে থাকে, অর্থাৎ নাউন এবং প্রনাউনের অবজেক্টিভ ফর্ম যেগুলো আছে, এগুলো হচ্ছে কি আপনার অবজেক্ট হয়ে, মানে বাক্যে অবজেক্ট হয়। এটা তো আমরা সবাই জানি, কিন্তু এর নিচে যেটা আছে রুলস নাম্বার 2, এটা আপনি ভালো করে দেখেন। দেখেন, অবজেক্ট এবং সাবজেক্ট দুইটি ভিন্ন সত্তা হবে, অর্থাৎ সাবজেক্টের সাথে অবজেক্টের কোনো মিল থাকবে না, অর্থাৎ যে সাবজেক্ট হবে সে কখনো অবজেক্ট হবে না। অর্থাৎ ভার্বের পরের অংশটা সে কখনো হবে না, ভার্বের পূর্বের অংশ যে হবে, ভার্বের পরের অংশ সে কখনো হবে না। সেটাকে সেটাকে বলা হবে যে অবজেক্ট। আপনাকে একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে যে ভার্বের পরের যে অংশটুকু থাকে, এই ভার্বের পরের অংশের দুইটা নাম থাকে। একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে প্রনাউন অর নাউন। আপনাকে বুঝতে হবে, প্রনাউন অর নাউন আসলে এক ধরনের চিন্তা ভাবনা, কমপ্লিমেন্ট আসলে এক ধরনের চিন্তা ভাবনা। আবার যদি একদম কোনো কিছুই না থাকে ভার্বের পরে, তাহলে আরেক ধরনের চিন্তা ভাবনা, তখন আরেকটা ভার্ব আমাদেরকে চিনতে খুব সহজ হবে, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। আমরা যখন আইডেন্টিফিকেশন অফ ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, লিঙ্কিং এন্ড পজিটিভ পড়বো, তখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত অনেক ডিটেলস আলোচনা করব। আপনি এখান থেকে শুধু এতটুকুই মনে রাখেন যে অবজেক্ট হচ্ছে গিয়ে নাউন হয়, প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, আর অবজেক্টের সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক থাকে না। সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে দুটো ভিন্ন সত্তা থাকে, কেমন? এখন হচ্ছে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা নিব। দেখেন, আপনি যদি কমপ্লিমেন্ট ভালো করে না চিনেন, না জানেন, কমপ্লিমেন্ট সম্পর্কে যদি আপনার কাছে ডাটা যদি আপনার সেভ না থাকে, আপনি তো কখনোই ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন না। এই জন্য কমপ্লিমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এটা জানাটা ফরজ, এটা জানাটা জরুরি, এটা আপনাকে জানতে হবে। দেখেন, কমপ্লিমেন্ট চিনতে গেলে একবারে সহজ, সেটা হচ্ছে যে সাবজেক্ট হবে সেই ভার্বের পরের অংশ হবে, যে সাবজেক্ট হবে সেই ভার্বের পরের অংশ হবে, সেটা ভার্বের পরের সেই অংশটুকুর নামই হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। অর্থাৎ যে সাবজেক্ট সেই ভার্বের পরের অংশ, ওই ভার্বের পরের অংশটাই হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট, কেমন? এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, যেমন হি বিকাম এ ডক্টর, তার মানে এই এ ডক্টর যে হইছে, হি ও সে, যে হি সেই ডক্টর, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। তারপরে ওই যে আপনাদের চিরন্তন একটা উদাহরণ আছে, সারা জীবন আমরা এটাই জানি ওয়াইসিপিসি করার সময়, যেটা হচ্ছে হানি টেস্ট সুইট। এই হানি টেস্ট সুইট, তার মানে যেটা হানি সেটাই সুইট, মিল আছে, সাবজেক্টের সাথে ভার্বের পরের অংশে মিল আছে।
সাবজেক্টের সাথে যদি ভার্বের পরের অংশের মিল থাকে তখন সেটাকে, সেই ভার্বের পরের অংশটাকে আপনি চোখ বন্ধ করে কমপ্লিমেন্ট বলে ফেলবেন। আর যদি মিল না থাকে তখন আপনি সেটাকে অবজেক্ট বলবেন। দেখেন আমি বারবার বলে দিচ্ছি, কিন্তু আপনি যদি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে না পারেন, আপনি কিয়ামত পর্যন্ত ভয়েস চেঞ্জ ভালো করে শিখতে পারবেন না। আপনি কিয়ামত পর্যন্ত হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন অফ ভার্বের আনসার গুলো কারেক্ট করে আসতে পারবেন না। কারণ হচ্ছে এখানে একজনের সাথে সম্পর্কটা আরেকজনের, আপনি যদি এটা ধরতে না পারেন, সূত্রটা যদি বুঝতে না পারেন, তাহলে আপনি পারবেন কোত্থেকে আমাকে বলেন তো? আপনি কখনোই পারবেন না। এই জন্য আপনাকে সূত্রটা বুঝে আসতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা একটা বিষয় সম্পর্কে একটু জানি, সেটা হচ্ছে যে ভার্বের পরবর্তী অ্যাডজেক্টিভ বা নাউন সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন একে অপরের পরিপূরক হয়, তখন ওইটা অ্যাডজেক্টিভ বা ওইকে মানে নাউন কমপ্লিমেন্ট বলা হয়ে হয়ে থাকে আর কি। অর্থাৎ ভার্বের পূর্বের যে শব্দটা থাকবে, ভার্বের পূর্বের শব্দটার সাথে ভার্বের যে পরের শব্দটা থাকবে, সেই শব্দটা যদি একই রকম হয়ে থাকে, একই জন হয়ে থাকে, একই জিনিস হয়ে থাকে, তখন সেটাকে আপনারা নির্দ্বিধায় কমপ্লিমেন্ট বলবেন। দেখেন, দা বয় ওয়েন্ট ম্যাড, তার মানে আমরা কি বুঝলাম? যে দা বয়, সে হচ্ছে গিয়ে ম্যাড। কেমন? হি ইজ আ ফগ, তাহলে এখানে যে হি, সে হচ্ছে ফগ। কেমন? তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পেরেছি। দেখেন, আপনি যদি এগুলো সম্পর্কে ভালো করে ধারণা রাখতে না পারেন, আপনি কখনোই ভার্ব আইডেন্টিফিকেশন করতে পারবেন না। আপনাকে এই বিষয়টা এখান থেকে খেয়াল করতে হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে তো আমরা কি শিখলাম এখান থেকে? আমরা শিখতে পারতেছি যে এখান থেকে ভার্ব কাকে বলে। ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া, করা বোঝায়, সেটাকে ভার্ব বলে। মানে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় আর কি, যে কোনো কাজ হবে, সেটাকে হচ্ছে গিয়ে ভার্ব বলে। ভার্ব প্রধানত কত প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কত প্রকার? ফাইনাইট ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কত প্রকার? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, ট্রান্সিটিভ ভার্ব এবং হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব কয় প্রকার? সেও দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব কয় প্রকার? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে তিন প্রকার, হচ্ছে গিয়ে বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে ডু ভার্ব। ঠিক। নন ফাইনাইট ভার্ব হচ্ছে গিয়ে তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জেরান্ট, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে পার্টিসিপল। আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা কনজাংশন হচ্ছে এবং প্রেপজিশন আইডেন্টিফিকেশন করার শেখার আগে আপনি জেরান্ট এবং হচ্ছে গিয়ে ইনফিনিটিভ আইডেন্টিফিকেশনটা ভালো করে শিখবেন, কারণ ওখানে এগুলো নাউন ফ্রেজের মতো কাজ করে, এগুলো নাউন হিসেবে বাক্যের মধ্যে বসে। তো যার কারণে আমরা যখন চিনি না, আমরা তো যখন আইডেন্টিফিকেশন, আমি হচ্ছে আপনার 41তম বিসিএস এ মেবি একটা কোয়েশ্চেন আসছিল, ওখানে দেখলাম যে ইনফিনিটিভ এর পূর্বে শব্দটা, মানে ইনফিনিটিভটা ছিল শব্দের শেষে, এবং হচ্ছে কি এর পূর্বে হচ্ছে আমাদের প্রেপোজিশনটা ছিল। তো অনেকে এটা খুঁজে বের করতে পারে না। মানে স্টুডেন্টদের মাথায় এটা থাকে না যে ইনফিনিটিভ একটা নাউন, এটা তাদের মাথায় থাকে না, যার কারণে তখন আইডেন্টিফাই করতে পারে না। আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে ভাই, আপনি অনেক বড় বড় পরীক্ষা দিচ্ছেন, আপনি অনেক বড় পোস্টে জব হবে আপনার, তো আপনি যদি একটু বড় চিন্তা না করেন, আপনি কোত্থেকে পারবেন? এরপরে হচ্ছে গিয়ে দেখেন, ভার্ব গুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা টপিকস এর উপর আরো জোর দিতে হবে। সেই দুইটা টপিকস এর নাম হচ্ছে, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। আপনি যদি অবজেক্ট আইডেন্টিফাই করতে পারেন এবং হচ্ছে কি আপনি যদি কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার এই ভার্ব আইডেন্টিফিকেশনে কখনোই আর সমস্যা হচ্ছে না। তাহলে অবজেক্ট কিভাবে চিনবেন? অবজেক্ট হচ্ছে সাবজেক্টের সাথে এবং ভার্বের পরের অংশের সাথে কোনো মিল থাকবে না। আর কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে কি, সাবজেক্টের সাথে ভার্বের পরের অংশে মিল থাকবে, অর্থাৎ যে সাবজেক্ট হবে সেই কি হবে, ভার্বের পরের অংশটা হবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। হচ্ছে আমরা পরবর্তী ক্লাস আইডেন্টিফিকেশন অফ ভার্ব নিয়ে আলোচনা করব। ট্রান্সিটিভ ভার্ব আপনি কিভাবে চিনবেন, ইনট্রান্সিটিভ ভার্ব আপনি কিভাবে চিনবেন, হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব গুলো আপনি কিভাবে চিনবেন, এই ধরনের ভার্বের যে আইডেন্টিফিকেশন হচ্ছে যে আইটেমটুকু আছে ইংলিশ গ্রামারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন যেখান থেকে এসে থাকে, আমরা ওই টপিকস গুলো সম্পর্কে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। আর আপনাদের যদি কারো এই শীট গুলোর পিডিএফ প্রয়োজন হয়, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে শীট গুলোর পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিও।